হঠাৎ করে দেলোয়ার হোসেন সাঈদীকে নির্দোষ দাবি করা আসিফ নজরুল 1986 সালে কি বলেছিল সেটা তার সেই লেখাতেই রয়েছে। আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি দেলোয়ার হোসেন সাঈদীকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করেছিলেন। তিনি লিখেছেন, সাঈদী স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় লিপ্ত ছিলেন। তিনি ধর্মের দোহাই দিয়ে গনিমতের মাল হিসাবে গড়েরহাট বন্দরের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুট করেছেন এবং মদন নামে একজন হিন্দু ব্যবসায়ীর দোকান ঘর ভেঙে দিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছেন বলেও দাবি করেছেন আসিফ নজরুল। বাংলাদেশে অবৈধ অসাংবিধানিক সরকারের আইন উপদেষ্টা নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে, কিন্তু আমি মনে করি আসিফ স্যারের সম্মান থাকতে প্রবাসী মন্ত্রণালয় থেকে অন্তত পক্ষে তার পদত্যাগ করা উচিত। আমি বলছি না যে অনেক বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা থাকলেও সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি না, কিন্তু আমি অন্তত পক্ষে স্পষ্ট করে বলতে পারি যে আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অন্তত আপনি পদত্যাগ করা উচিত। বিএসএফই এখন বলছে যে বিজিবি মন্দির সংস্কারে বাধা দিতে ভারতে প্রবেশ করেনি। এই কথা কেন বলছে? এই কারণে যে বাংলাদেশ বা বিজিবির বিরুদ্ধে মিথ্যা তথ্য, মিথ্যা প্রচারণা শুরু হয়েছে সমস্ত সীমান্ত এলাকায়। দর্শক, আজকের এই ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন, নতুন করে আর কিছুই বলার নেই। এরই মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সকল কিছু ফাঁস হয়ে গেছে। সকল অজানা রহস্য, সকল গোপন তথ্য ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন, আর ইতিমধ্যে আপনারা কিছুটা বুঝতে পেরেছেন ভিডিওর শিরোনাম দেখে। দর্শক, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বেশি কথা বাড়াবো না, সরাসরি আমরা ভিডিও ক্লিপে চলে যাব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। আজকে বাংলাদেশে অবৈধ অসাংবিধানিক সরকারের আইন উপদেষ্টা নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে কটূক্তি করেছেন, অশালীন বক্তব্য দিয়েছেন এবং আজে বাজে কথা বলার চেষ্টা করেছেন। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং দেশের জনগণের পক্ষ থেকে, বঙ্গবন্ধুর এবং বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে তাদের পক্ষ থেকে আমরা জনাব আসিফ নজরুলের এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। দেশবাসীর সামনে আমরা উপস্থাপন করতে চাই যে, এবং মিস্টার আসিফ নজরুলকে আমরা জানিয়ে দিতে চাই যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রপতির মেয়ে ছিলেন, ফাউন্ডিং ফাদারের মেয়ে ছিলেন, এবং শেখ রেহেনা আপা ওনার মেয়ে ইংল্যান্ডের একজন মন্ত্রী এবং দীর্ঘদিন যাবৎ এমপি। ওনার সম্পর্কে আপনার এরকম অশালীন বক্তব্য, মিথ্যা অভিযোগ, সেটি ভিত্তিহীন এবং এটা আমরা ঘৃণা করে আপনার সেই বক্তব্যকে প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আপামার জনসাধারণ বঙ্গবন্ধুর রেখে যাওয়া দুই রত্ন শেখ হাসিনা এবং শেখ রেহানাকে মনে প্রাণে ভালোবাসে এবং তাদেরকে হৃদয়ে ধারণ করে। কিন্তু আপনি অবৈধ সরকারের আইন উপদেষ্টা হয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে আপনি যেভাবে মিথ্যাচার করে বঙ্গবন্ধুর দুই কন্যাকে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে যেভাবে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করেছেন, এটার জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাকে হুঁশিয়ার উচ্চারণ করে দিচ্ছি যে এই বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধুর দুই কন্যাকে নিয়ে আপনার এই ধরনের মিথ্যাচার করার প্রতিবাদে, মিথ্যাচার করার জন্য এই বাংলাদেশের জনগণ অবশ্যই একদিন আপনার এর বিচার করবে ইনশাল্লাহ। আপনি একজন প্রতারক, আপনি একজন ভণ্ড, আপনি একজন মিথ্যুক। মিস্টার আসিফ নজরুল, আপনি একজন মিথ্যুক, আপনি একজন ভণ্ড, আপনি একজন প্রতারক। আপনি এই দেশের জনগণের সাথে, ছাত্রছাত্রীদের সাথে, ছাত্র জনতার সাথে প্রতারণা করেছেন। আপনি একজন মিথ্যুক। আপনি বলেছিলেন যে বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় চাকরি করে। আপনি এখন এই দেশের ক্ষমতায়, কোথায় সে 26 লক্ষ ভারতীয়? আপনি একবার বের করে দেন এই 26 লক্ষ ভারতীয় কোথায়, জনগণের সামনে উপস্থাপন করুন। আপনি দেশের জনগণের সাথে মিথ্যাচার করেছেন আয়নাগর নিয়ে, কোথায় সেই আয়নাগরের অস্তিত্ব? এখন আপনি এই জনগণের সামনে, দেশ ও জনগণের সামনে সেটা উপস্থাপন করুন, কোথায় সেই আয়নাগর? বাংলাদেশে আয়নাগরের কোনো অস্তিত্ব নেই, 26 লক্ষ ভারতীয়ের কোনো অস্তিত্ব নেই। আপনি এই দেশের জনগণের সামনে মিথ্যাচার করে, প্রতারণা করে, ভণ্ডামি করে আপনি একটি নির্বাচিত সরকারকে উৎখারের ষড়যন্ত্র করেছেন। কিন্তু এই দেশের জনগণ সেটি বুঝে গেছে। আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, আপনার আপনার বিদায়ের ঘন্টা বেজে গেছে। এটি মাত্র সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তাই আপনাকে হুঁশিয়ারি করতে চাই, বঙ্গবন্ধুর দুই কন্যাকে নিয়ে কোনো আজেবাজে মন্তব্য করার আগে, মিথ্যা অপবাদ দেওয়ার আগে
আপনি ভাবুন যে খন্দকার মোস্তাকের যে অবস্থা হয়েছিল বাংলাদেশে, আপনার পরিণতি কিন্তু এর চেয়ে কম হবে না ইনশাল্লাহ। এদেশের জনগণ আপনাকে ছাড় দিবে না। আপনি আপনি একজন প্রতারক, আপনি একজন মিথ্যুক। আপনি জাহানারা ইমামের সাথে ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য ছিলেন। শাহরিয়ার কবিরের নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল কমিটিতে যুদ্ধ অপরাধীর বিচারের জন্য কাজ করেছেন। ডকুমেন্ট চুরি করার জন্য আপনাকে সেখান থেকে বিদায় করা হয়েছে। কিন্তু পরবর্তীতে জামাতকে খুশি করার জন্য এখন আবার জামাতের পক্ষ অবলম্বন করেছেন। আপনার এই দোমুখী চরিত্র বাংলাদেশের জনগণ বুঝে গেছে। আপনাকে এই দেশের বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে, এবং আমরা আপনার এই মিথ্যা, আমাদের প্রিয় নেত্রী, আবেগের দুই নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এবং শেখ হাসিনাকে নিয়ে এই কটূক্তির তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি। আপনি আপনার নামটি নিয়ে পর্যন্ত আপনি প্রতারণা করেছেন। আপনার নাম ছিল মোহাম্মদ নজরুল ইসলাম, কিন্তু আপনি বুদ্ধিজীবী সাজার জন্য চালাকি করে, প্রতারণা করে আপনি আপনার নাম চেঞ্জ করেছেন আসিফ নজরুল। আপনার কাগজে কলমে কোথাও আপনি আসিফ নজরুল দেখাতে পারবেন না। আপনার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। সো আপনি একজন প্রতারক, আপনি একজন বন্ডক, আপনি একজন মিথ্যুক। তারপরে আপনি দেখেন যে আপনি আপনার আগের স্ত্রীকে আপনি ডিভোর্স না দিয়ে আপনার ছাত্রীকে আপনি বিয়ে করেছেন। যদিও সেটা আমি ব্যক্তিগত পর্যায়ে কারো জীবন নিয়ে কোনো কথা বলতে চাই না, বাট আপনি যেইভাবে এই দেশ ও জাতির কাছে মিথ্যাচার করেছেন, প্রতারণা করছেন, তাই বলছি যে আপনার চারিত্রিক বৈশিষ্ট্যটা আমি এদেশের জনগণের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। আপনি আপনার সাবেক স্ত্রী রোকেয়া প্রাচীরকে ডিভোর্স না দিয়ে আপনি হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদকে বিয়ে করেছেন, এবং তার অনুমতি না নিয়ে সে বিয়ে করেছেন। সেটি আপনি অপরাধ করেছেন। আপনি এরকম জঘন্য অপরাধ করেছেন। আপনার সাথে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় অসংখ্য মেয়েদের সাথে আপনার অডিও কল ফাঁস হয়েছে। এ থেকে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য আপনার বের হয়ে গেছে। আপনি একজন দুর্নীতিবাজ। শেয়ার বাজার থেকে 2 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, নাই হয়েছে আপনারা ক্ষমতা গ্রহণ করার পরে। এবং এর সবচেয়ে বড় অভিযোগটা আসছে আপনার বিরুদ্ধে যে আপনি এবং ইনুস সামাজিক ব্যবসা করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে এই যে টাকাগুলো পাচার করেছেন। এবং এই নিউজও আমাদের কাছে আসে যে আপনার বউকে, আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার পরিবারকে আপনি যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিয়েছেন এবং আপনি সেখানে সেই টাকাগুলো পাচার করছেন। সো আপনি একজন টাকা পাচারকারী, আপনি একজন চরিত্রহীন, আপনি একজন লম্পট, আপনি একজন মিথ্যাচারী, আপনি একজন প্রতারক, আপনি একজন ভণ্ড। সো একজন বন্ড, প্রতারক, মিথ্যুক, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ, নারী কেলেঙ্কারির সাথে যে জড়িত, তাকে দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা সম্পর্কে কোনো বক্তব্য মানায় না। আপনার তাদের সম্পর্কে বঙ্গবন্ধুর 2 কন্যাকে নিয়ে বক্তব্য করার যোগ্যতা আপনার নেই। আর সেই জায়গার মধ্যে আপনি অশালীন ভাষায় কথা বলার চেষ্টা করেছেন। আপনাকে আবার হুঁশিয়ার উচ্চারণ করে বলছি, ইনশাল্লাহ এদেশের জনগণ কোন ষড়যন্ত্র, বাংলাদেশের প্রবাসীদের আর কোনো সমস্যা, সমসাময়িক যে সমস্যা, পাসপোর্টের সমস্যা, সেটা থাকবে না। ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে পাসপোর্ট বিতরণ কার্যক্রম শুরু হতে পারে এবং আগামী কয়েকদিনের মধ্যে প্রবাসীদের সেই সমস্যা দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনাদের এই সমস্যা দূর হতে পারে। কিন্তু আমি মনে করি আসিফ স্যারের সম্মান থাকতে প্রবাসী মন্ত্রণালয় থেকে অন্তত পক্ষে তার পদত্যাগ করা উচিত। আমি বলছি না যে অনেক বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা থাকলেও সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি না, কিন্তু আমি অন্তত পক্ষে স্পষ্ট করে বলতে পারি যে আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অন্তত আপনি পদত্যাগ করা উচিত। এর কয়েকটা কারণ হচ্ছে, আপনি গতকালকার একজনের ভিডিও দেখেছেন, দেখে সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আপনি একটা ভিডিও বানিয়ে দিলেন যে প্রবাসীরা শান্ত হন, আপনাদের পাসপোর্ট রেডি হয়ে যাচ্ছে, গতকালকার আমাদের মিটিং হয়েছে। এটা মানুষ দেখলে বুঝে, কারণ আমরা দীর্ঘ 16 বছর শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি। আমরা জানি যে কোন জায়গায় কোন মুহূর্তে কি বলবেন, কি করবেন। জনতার এমন একটা অবস্থা হয়েছে, আমি নিশ্চিত বিশ্বাস করি যে এটা এই সরকারের সৃষ্ট কোনো সমস্যা না, কিন্তু এটা তো নিশ্চিত যে এই সমস্যাটা তৈরি করেছে শেখ হাসিনা। এখন শেখ হাসিনার তৈরিকৃত সমস্যার ফাঁদে আপনারা পাড়া দিয়েছেন। সারা পৃথিবীতে যতগুলো এম্বাসি আছে, কোনো জায়গায় পাসপোর্ট নাই। একটা মানুষ বিদেশে যায় কি করতে? সে চাকরি করবে, টাকা ইনকাম করবে, তার হালাল টাকা দিয়ে পরিবারকে আজকে সাহায্য করবে। বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমরা ডাকছি, কেন? তিনি আমার রেমিটেন্সে ভূমিকা পালন করছে। এই রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের মানুষের সহযোগিতা করেছে, এই 24-এর গণ অভ্যুত্থানে সহযোগিতা করেছে, কিন্তু তাদের পাসপোর্ট সমস্যাটা এতদিন পরে আপনি লাইভে এসে বললেন যে 2-1 দিনের 4 সপ্তাহের মধ্যে যে এটা সমাধান হয়ে যেতে পারে। আজকের মূল সমস্যাটা হচ্ছে আমাদের এই জায়গায় একজনের পক্ষে শত শত দায়িত্ব নিয়ে পালন করা এটা সম্ভব না। এটা বাস্তব সত্য কথা। আপনাকে মানতেই হবে যে অনেক কিছু আপনার পক্ষে সম্ভব না, অনেক কিছু আমার পক্ষে সম্ভব না, অনেক কিছু আরেকজনের পক্ষে সম্ভব না। দায়িত্ব দেওয়ার জন্য, দায়িত্ব নেয়ার জন্য উপযুক্ত ব্যক্তি যেমন হতে হয়,
আবার দায়িত্ব বোঝার জন্য ব্যক্তি সেই রকম হতে হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টা একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এটাকে আপনি যেন তেন মনে করে মানুষের জন্য মানে রেখে দিবেন, ছেড়ে দিবেন, এটা হতে পারে না। এটা খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়টায় বাংলাদেশের অর্থনৈতিকভাবে সমস্ত চালিকা শক্তি জড়িত। এই মন্ত্রণালয়ের মধ্য দিয়ে আমাদের বিদেশে যে সকল রেমিটেন্স যোদ্ধারা যাবেন তাদের যাওয়া আসা জড়িত, তাদের গিয়ে ওখানে চাকরি পাবেন পাবেন না, পারমিট পাবেন না, এম্বাসিগুলো কেমন চলে, সমস্ত এম্বাসিগুলোতে আওয়ামী লীগের দোসর ভরপুর। একটা এম্বাসির এখন পর্যন্ত অ্যাম্বাসেডর পরিবর্তন ঠিক মতো হয় নাই। শুনছি কয়েকটা এম্বাসি হয়তো অ্যাম্বাসেডর পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা এই সরকারের স্টেক হোল্ডার, আমরা কাজ করেছি আপনাদের জন্য, কিন্তু আজকের আমাদেরকে বারবার কেন কথা বলতে হবে প্রবাসীর পক্ষে কিংবা আজকের এম্বাসিগুলোর দুর্দশার কথা বলে? আজকে কি মনে করেন যে একটা বিবৃতি একটা লাইভে এসে বলে দিলাম যে পাসপোর্ট হয়ে যাবে আগামী 4 সপ্তাহের মধ্যে, এখানেই কি প্রবাসী মন্ত্রণালয়ের কাজ শেষ? কিংবা কোনো একটা দেশে গেলাম আর আসার পথে একটা আমি প্রবাসীদের লাউঞ্জ এয়ারপোর্টে উদ্বোধন করে দিলাম, প্রবাসীদের কাজ শেষ? প্রবাসীদের প্রতিদিন কত ধরনের সমস্যা নিয়ে প্রবাসীরা জর্জরিত আমরা জানি। শত শত হাজার হাজার মেসেজ আসে, প্রতিদিন মেসেজ আসে, ফয়জুল ভাই কিছু করেন, কিছু বলেন, বলতে পারি না, সইতে পারি না। এমন এক দুর্দশার মধ্যে আপনারা প্রবাসীদেরকে ফেলে দিয়েছেন। প্রবাসীদের পাসপোর্ট সমস্যা থাকে, প্রবাসীরা মৃত্যুবরণ করলে তার লাশটা পর্যন্ত বাংলাদেশে আনতে গরিবসী করে এম্বাসিগুলো। প্রবাসীরা চাকরি করে সেখানে একটা সামান্য লেটার, তাদের বিভিন্ন ভিসা, তারা গ্রেপ্তার হলে সেখানে তাদেরকে সাহায্য করা, রাষ্ট্রের বিভিন্ন কাজে তাকে এম্বাসিতে যেতে হয়, অফিসে যেতে হয়, সেখানে তার প্রতি ভালো ব্যবহার করা, এই দেশে তার আগমন করলে তার উপরে সদ্ব্যবহার করা, তার বিদেশে যাওয়ার ক্ষেত্রে টাকা পয়সা কমিয়ে নেয়া, বিদেশে গিয়ে ঠিক মতো চাকরি পেল কিনা, ভালোভাবে থাকতে পারলো কিনা, এই সবকিছু হচ্ছে আপনার এই প্রবাসী মন্ত্রণালয়ের অধীনে। এখন এই প্রবাসী মন্ত্রণালয়ের অধীনটাকে আঁকড়ে ধরার মধ্যে সফলতা কি আমি কিচ্ছু বুঝতে পারি না। আপনার বাংলাদেশে এমনও কিছু মন্ত্রণালয় আছে যেই মন্ত্রণালয় এখনই দায়িত্ব দিলে না দিলে কিচ্ছু যায় আসে না। আপনি সংস্কৃতি মন্ত্রণালয় 5 মাস 3 মাসের জন্য সংস্কৃতির কার্যক্রম, নাটক, সিনেমা বন্ধ থাকলে একটা দেশ ধ্বংস হয়ে যায় না? কিন্তু একটা দেশ ধ্বংস হয়ে যায় তখন যেখানে প্রবাসীরা টাকা পাঠাবে, রেমিটেন্স পাঠাবে, তাদেরকে সাহায্য করতে না পারলে সেটাকে দেশটা ধ্বংস হয়ে যায়। আপনি সংস্কৃতি মন্ত্রণালয় দিয়ে দিলেন একজন ব্যক্তিকে, সে নিয়ে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিভিন্ন তর্ক বিতর্ক করেছে। যদিও আমি সবসময় সরকারকে সমর্থন জানিয়ে চেষ্টা করে যাই যাতে করে হুরহাঙ্গামা না লাগে, কারণ আমরা সবাই যদি এইরকম কাজ করি, একে অপরের বিরুদ্ধে লেগে থাকি, তাহলে তো দেশ ধ্বংস হয়ে যাবে। সে কারণে ধৈর্যের তো একটা সীমা আছে। আজকের এই প্রবাসীদের সাথে অন্য কোনো মন্ত্রণালয় মিলানো যাবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়। এটা স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরেই এর চাইতে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এই মুহূর্তে বর্তমানে নাই। কারণ আপনার উন্নয়ন আপনাকে কেউ করতে বলে না। আপনার এখন টাকা পয়সা, আপনার ওই যে কি বলে বাংলাদেশের কয়টা রোড হবে, পদ্মা ব্রিজ হবে, এটা এখন জরুরি না। এখন জরুরি আমার এই যে কোটি কোটি, প্রায় 2 কোটির উপরে মানুষ বিদেশে অবস্থান করছে আনডকুমেন্টেড হিসাবে, বলছি যে সেই মানুষগুলোকে আপনার সবার আগে সাহায্য করলে এই মানুষগুলোর টাকা পয়সা বাংলাদেশে আসবে। বিদেশি নাগরিকরা, আমরা 10 বছরের অধিক সময় বিদেশে কাটিয়েছি। আমি তো এমন একটা দেশে কাটিয়েছি মালয়েশিয়ার মতো জায়গায়, যেখানে প্রবাসী আর প্রবাসী, সেখানে মালয়েশিয়া, সৌদি আরব, এই সকল দেশগুলোতে সবচাইতে বেশি বাংলাদেশি মানুষ। আজকের এই দেশগুলোতে তো পাসপোর্ট পাচ্ছেই না, ছোট ছোট দেশগুলোতেও পাসপোর্ট পাচ্ছে না। এখন এই পাসপোর্ট ভিডিও কনফারেন্সে এসে বানিয়ে দিলে হবে না আসিফ স্যার। পাসপোর্ট এবং প্রবাসীদের সমস্যা এইটা কোনো জায়গায় আপনি নিজে একা একা সমাধান করতে পারবেন না। এটা প্রফেসরশিপ না, এটা ডক্টরেটশিপ না, এটা ইউনিভার্সিটির দায়িত্ব না, এটা আপনার আমার বললেই হবে না। এটা অনেক জটিল জায়গা, ঘুরে ঘুরে দেখতে হবে। বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রে আপনাকে সফর করতে হবে, এম্বাসিগুলোর সাথে মিটিং করতে হবে, ইন্ডিভিজুয়াল তাদের সাথে বসতে হবে, কথা বলতে হবে, প্রত্যেকের জাগ্রত করতে হবে, প্রত্যেকটি জায়গায় গিয়ে গিয়ে তারপরে দেশের জন্য কথা বলতে হবে, ওদের সমস্যাগুলো নোট ডাউন করতে হবে। সেই সমস্যা বাংলাদেশে এসে যেই মন্ত্রণালয়ের সাথে লিঙ্ক আপ করা, সেই মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে প্রবাসী ভাইদের পাশে দাঁড়াতে হবে। এমনি এমনি বলে দিলে হবে না। প্রবাসী ভাইরা অনেক কষ্টে, আমি এই কথাগুলো বারবার বলছি। শুধুমাত্র আমার এই বাংলাদেশের নাগরিকদের বর্তমান যে সমস্যা, তার সবচেয়ে বড় সমস্যা প্রবাসীদের সমস্যা। অতএব আমি আসিফ নজরুল স্যারের কাছে অনুরোধ করব, আপনি দ্রুত সময়ের মধ্যে এই প্রবাসী মন্ত্রণালয় থেকে পদত্যাগ করে একজন দায়িত্ব, যাকে বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে, যার দেশে বিদেশে থাকার অভিজ্ঞতা আছে, যার বিভিন্ন দেশের সাথে লিঙ্ক আপ করার যোগ্যতা আছে, কথা বলার যোগ্যতা আছে, ভাষার দক্ষতা আছে, দেশপ্রেমিক হিসেবে দেশের জন্য কাজ করতে পারবে, সেরকম মানুষকে আপনি পছন্দ করুন। দল চেনা, দলবাজ, কানাবাজ, যাদের কোনো জ্ঞান নাই, গরিমা নাই, বিদেশ নিয়ে সম্পর্ক নাই, যোগ্যতা নাই, এম্বাসিগুলোর চালানোর মতো দক্ষতা নাই, এইসব দিয়ে এই দেশটাকে ধ্বংস করিবেন না। আমরা আগামী নির্বাচনের আগ পর্যন্ত আমরা এই প্রবাসী মন্ত্রণালয়টাকে বসিয়ে রাখলে হবে না। অনেকের ধারণা একটা নির্বাচন হবে, সরকার পরিবর্তন হবে, প্রবাসী মন্ত্রণালয় ঠিক হয়ে যাবে। না, প্রবাসী মন্ত্রণালয়টা এখন প্রতিদিনের কাজ, এটা প্রত্যেকটা সেকেন্ডের কাজ। এটা এমন একটা মন্ত্রণালয় যেটা আমার দেশের আইনে চলে না, এটা বিদেশি বিভিন্ন জায়গার বিভিন্ন আইনে চলে। ওই দেশের সাথে তাল মিলিয়ে আমাকে কাজ করতে হয়, বিধায় আমার মন মাতলবি চালালে হবে না। জান আমার কেন রাগ করছে, আমার সাথে এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো, কেমন লাগে বলো না? তো আমি এখনই আসতাম। ঠিক আছে, এখন আসলে আমার রোজা থাকবে না।
জান আমার বউ কেন রাগ করছে আমার সাথে এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলো, না তো আমি এখনই আসতাম। আমার জাস্ট বুকটা ভেঙে গেছে। এইভাবে মানুষ বিজয় উদযাপন করে? আসল নাম মোহাম্মদ নজরুল ইসলাম, যাকে আপনারা চেনেন আসিফ নজরুল নামে। মোহাম্মদ নজরুল ইসলাম নাম পাল্টে যেভাবে আসিফ নজরুল হয়েছেন, ঠিক একইভাবে খোলস পাল্টে এক এক সময় এক এক পাত্রে হাজির হয়েছেন। পাত্র আলাদা হলেও পাত্রী হিসেবে আসিফ নজরুল সবখানে ফিট। কতটা ফিট সেটা জানতে আজকের পুরো অনুসন্ধান। আসিফ নজরুল স্যার, তুমি আসলে কার? কথায় আছে প্রয়োজনীয়তায় উদ্ভাবনের জনক। আসিফ নজরুল স্যারকে নিয়ে আজকের অনুসন্ধানটাও প্রয়োজনের প্রেক্ষিতেই করতে হয়েছে। অনেক জরুরি ইস্যুর মাঝেও আসিফ নজরুল স্যারের ইস্যুটাকে প্রাধান্য দিতে হয়েছে, কারণ তার হাতে আমাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব দিয়েছি আমরা। ইতিহাস গড়ার পথে যাত্রা করা ট্রেনের চালক যদি ভুল পথে যাত্রা করে, তাহলে এই জাতি আর কখনোই গন্তব্যে পৌঁছতে পারবে না। আসিফ নজরুল ওরফে নজরুল ইসলামকে সামনে রেখে সুখের স্বপ্ন নিয়ে 18 কোটি যাত্রী যে ট্রেনে চেপে বসেছে, সেই ট্রেন ভবিষ্যতে কোন দিকে যাবে সেটা অনুমান করতে চালকের অতীত সম্পর্কে একটু জেনে আসা বাঞ্ছনীয়। আসিফ নজরুলের অতীত কেমন সেটা জানার আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কিভাবে তাদের অপতৎপরতা চালায় সেটা একটু বুঝে আসতে হবে। বাংলাদেশের রয়ের প্ল্যান অনুযায়ী মোট 3টি লেয়ার কাজ করে। প্ল্যান এ সরাসরি ভারতের পক্ষে ঘোষণা দিয়ে কাজ করা, যেটা গেল 15 বছর আওয়ামী লীগ এবং হিন্দুরা করেছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে বড় বড় পদ পদবি নিয়ে এরা সরাসরি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে বাংলাদেশে। এমনকি শেখ হাসিনা নিজে ঘোষণা দিয়ে ভারতের পক্ষে কাজ করার কথা স্বীকার করেছেন। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। দ্বিতীয় লেয়ারে থাকা রয়ের সদস্যরা কাজ করে গোপনে। তারা সরাসরি ভারতের পক্ষে কথা না বললেও ভারতীয় দূতাবাসের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ রেখে ভারতের প্রয়োজনে সবকিছু করে থাকে। তৃতীয় লেয়ারে থাকা রয়ের সদস্যরা সবচেয়ে ভয়ঙ্কর। এদেরকে সাধারণ দৃষ্টিতে দেখে মনে হবে প্রচণ্ড ভারত বিরোধী, কিন্তু গোয়েন্দাদের প্রথম 2টি লেয়ার যখন অকৃতকার্য হয়, তখন সবশেষ লেয়ারটি কৌশলে দাঁড়িয়ে যায়। আর এই লেয়ারে যারা থাকে তাদের পরিচয় যখন প্রকাশ পায়, তখন আসলে কিছুই করার থাকে না। যে কারণে এদের ব্যাপারে অতি সাবধানী হওয়া অত্যন্ত জরুরি। এই শ্রেণীর ভারতীয় এজেন্টদেরকে সবচেয়ে বেশি কৌশলী হতে হয়, কারণ তাদেরকে ডুয়েল রোল প্লে করে দুই পক্ষকেই খুশি রাখতে হয়। এই ধরনের গোয়েন্দা এজেন্ট নির্বাচনে ভারতীয় গোয়েন্দাদের কিছু সুনির্দিষ্ট চাহিদা থাকে। এসব ক্ষেত্রে যারা আওয়ামী চেতনাধারী, দুশ্চরিত্র, ইসলাম বিদ্বেষী এমন ধরনের সব ব্যক্তিদেরকে বাছাই করা হয়। অন্তরে আওয়ামী চেতনা লালন করলেও প্রকাশ্যে তাদেরকে বিপরীত রূপে আত্মপ্রকাশ করানো হয়। এ ধরনের এজেন্ট তৈরিতে 1 যুগ 2 যুগ আবার কখনো তারও বেশি সময় লেগে যায়, যাতে তাদের পেছনের ইতিহাস মানুষ ভুলে যায়। দেখতে কিছুটা নিষ্পাপ, শ্রুতিমধুর, বাকপটু গোছের এসব এজেন্টদেরকে দিয়ে কখনো কখনো সাধারণ ভারত বিরোধীদের চাইতেও কঠোর ভাষায় ভারতকে আক্রমণ করানো হয়, যা দেখে মনে হবে এরা প্রচণ্ড ভারত বিরোধী। আর এভাবেই তাদেরকে ভারত বিরোধী শিবিরে ধীরে ধীরে জনপ্রিয় করে তোলা হয়। এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে, ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের ডাক দিতে হবে। আসিফ নজরুল ভারতের সেই দীর্ঘমেয়াদী প্ল্যান সি এর অংশ কিনা সেটা বুঝতে আমাদেরকে আরও 32 বছর পেছন থেকে শুরু করতে হবে। 19 জানুয়ারি 1992। 1975-এর 15 আগস্ট থেকে 1981 সাল পর্যন্ত 6 বছর ভারতীয় মগজ ধোলাইয়ের পর দেশে ফেরেন শেখ হাসিনা। শেখ হাসিনা দেশে ফেরার 15 দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করে ভারত। জিয়াউর রহমান যেভাবে আন্তর্জাতিক মহলের কাছে জনপ্রিয় হয়ে উঠছিলেন, তাতে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। যে কারণেই তাকে হত্যা করে এরশাদকে ক্ষমতায় বসানো হয়। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে প্রস্তুতির কাজও চলতে থাকে। 1990 সালে এরশাদের পতনের পর ভারতের ইচ্ছে ছিল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর, কিন্তু 1991 সালে নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। 1991 সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবার বছর না ঘুরতেই শুরু হয় ভারতের প্রথম চক্রান্ত। 1992 সালের শুরুতেই শুরু হয় দেশকে বিভাজনের মুখে ঠেলে দেওয়ার প্রথম ভারতীয় অভিযান। ভারতীয় চর জাহানারা ইমামকে সামনে রেখে প্রতিষ্ঠা করা হয় 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি এঘাদানিক। শুরু হয় বিভাজনের রাজনীতি। শেখ মুজিবের সময়ে কথিত যুদ্ধাপরাধের মীমাংসিত একটি বিষয়কে সামনে এনে পুরো জাতিকে স্বাধীনতার পক্ষ আর বিপক্ষে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়। সার্বভৌম রাষ্ট্রের সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তৈরি করা হয় কথিত গণ আদালত, এবং সেই আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়। রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার অপরাধে খালেদা জিয়া সরকার জাহানারা ইমাম সহ 24 জনের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন। নিশ্চয়ই ভাবছেন অনুসন্ধানের কোথা থেকে কোথায় যাচ্ছি। আসলে এত কিছু বলার কারণ, যাকে নিয়ে অনুসন্ধানের শুরু করেছে সেই আসিফ নজরুলের আসল পরিচয় খুঁজে বের করতেই এত কিছু বলা হচ্ছে। 1992 সালে খালেদা জিয়ার সরকার প্রথম ভারতের যে ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন, সেই ষড়যন্ত্রের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন জাহানারা ইমাম, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন এবং ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল। জাহানারা ইমামকে প্রধান আসামি করে খালেদা জিয়ার সরকার যে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেছিল। দর্শক, আশা করতেছি আপনারা বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমানে দেশের পরিস্থিতি কতটা ভয়াবহ আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন। এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে যেই তথ্যগুলো বের হলো, যেই তথ্যগুলো আপনারা জানতে পারলেন, এটা কতটুকু সত্য, আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।